আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা তোমাদেরকে ফ্লো চার্ট নিয়ে একটা বেসিক কনসেপ্ট দিব এবং ফ্লো চার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ তোমাদের ফ্লো চার্ট নিয়ে আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট আলোচনায় চলে যাই। তো ফ্লো চার্ট বিষয়টা কি? ফ্লো চার্ট হচ্ছে তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সিন প্যাসেজ, যেটা বই থেকে দেওয়া হবে। ইংলিশ ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা আছে ওখান থেকে দেয়া থাকবে। তোমাকে একটা প্যাসেজ দিয়ে ওখান থেকে বলবে তুমি কি করো, যে ফ্লো চার্ট তৈরি করো সংক্ষিপ্ত আকারে। ওইখানে প্যাসেজ থেকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাকে বলে দেয়া থাকবে, যে দ্য গ্রাফ শুইং দ্যাট, মানে কোনো একটা কিছু শো করবে এবং ওই একটা তোমার জন্য করে দেয়া থাকবে, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ বলে তোমাকে একটা করে দেয়া থাকবে, ওখান থেকে তুমি ফ্লো চার্টটা তৈরি করতে হবে। তো আমরা দেখি প্রথমে ফ্লো চার্টের কিছু বৈশিষ্ট্য আর কি, ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে হচ্ছে অবশ্যই প্যাসেজ থেকে তোমাকে তথ্যটা নিতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমেই প্যাসেজ থেকে আমাকে তথ্যটা নিতে হবে ফ্লোচার্ট করতে গেলে। তারপরে কি আছে, প্রথমে আমরা প্যাসেজ থেকে তথ্যটা নিলাম, তারপরে ঘটনাগুলো ধারাবাহিক ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। যে প্রথমে একটা ওইখান থেকে নিলা, আরেকটা আবার একদম লাস্টের প্যাসেজের একদম লাস্টের অংশ থেকে নিলা, আরেকটা আবার মাঝখান থেকে নিলা, এরকম না, মানে ক্রোনোলজিক্যাল একটা অর্ডার তোমাকে মেনটেন করতে হবে। যে প্রথম লাইন থেকে, তারপরে যদি ক্রোনোলজিক্যাল অর্ডার সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইন, যদি থাকে ইনফরমেশনগুলো ওইভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে নিবা। তারপরে বলা হচ্ছে সাধারণত 5টি ধাপ থাকে। হ্যাঁ, একটা তোমাকে করে দেয়া থাকবে এবং পরের 5টা তোমাকে নিজে থেকে করতে হবে। প্রতিটি ঘরে বা বক্সে 1 থেকে 5 শব্দের সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। এটা একদম ম্যান্ডেটরি না যে 1 থেকে 5 হতে হবে, অনেক সময় 7 হতে পারে, 8 হতে হবে, যেহেতু একটা ফ্রেজ ছোট করে লিখলেই ভালো আর কি। তারপর হচ্ছে নিজের তথ্য যোগ করা যাবে না, মানে নিচ থেকে কোনো তথ্য এখানে যোগ করা যাবে না, প্যাসেজের তথ্যগুলাই ব্যবহার করতে হবে। প্যাসেজের যে ইনফরমেশনগুলো থাকবে ওইখান থেকেই তোমাকে একটা ফ্রেজ ক্রিয়েট করতে হবে ছোট করে, ওই ইনফরমেশনগুলো থেকে তোমাকে আনসার করতে হবে। নিজে থেকে কোনো তথ্য এক্সট্রা ইনফরমেশন এখানে এক্সট্রাক্ট করা যাবে না। তারপরে আমরা এখন কিছু কৌশল বা ট্রিক্স দেখি যে কিভাবে আমরা ফ্লোচার্ট সহজে করতে পারি। প্রথম হচ্ছে কি, তোমাকে ফ্লোচার্টটা করার আগে অবশ্যই তোমাকে ভালোভাবে প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা ভালোভাবে না পড়লে তোমরা বুঝতে পারবে না যে কিভাবে আনসারটা করবা। তো প্রথমে আমাদের প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। তারপর হলো প্যাসেজ থেকে যে প্রধান যে ঘটনাগুলো সেগুলো চিহ্নিত করতে হবে, মানে যেটা আমাকে চাচ্ছে আর কি, প্রশ্নকর্তারা যেটা আমার কাছে চাচ্ছে, ওই প্রশ্নকর্তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা চাচ্ছে এবং ওই প্রধান ঘটনাগুলো আমাকে চিহ্নিত করতে হবে। তারপর হচ্ছে ঘটনাগুলো কোন ক্রমে ঘটেছে তা নির্ধারণ করতে হবে। সংক্ষিপ্ত ফ্রেজ ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। অবশ্যই ফ্লোচার্টটা ফ্রেজ আকারে হবে, এখানে কোনো ক্লজ হবে না। ব্যাকরণ এবং বানানের দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমরা এখন যাই কোর রুলস ফর মেকিং এ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট তৈরি করতে হলে আমাদের যে রুলস গুলা ম্যান্ডেটরি আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে ড্র 6 ভার্টিক্যাল বক্সেস। প্রথমে আমাদের এই যে এরকম 6টা বক্স তৈরি করতে হবে, ঠিক আছে? এই যে আমি এক বক্স তৈরি করে রেখেছি তোমাদের জন্য একটা, এই যে দেখো 6টা বক্স এখানে আছে। যদি একটা তোমাদের জন্য করে দেওয়া থাকবে, তো তোমাকে প্রথমে 6টা ভার্টিক্যাল বক্স তৈরি করতে হবে এবং প্রত্যেকটার নিচে ডাউনওয়ার্ড পয়েন্টিং অ্যারোস দিতে হবে, যে একটার পর একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে আসছে। তারপর হচ্ছে কি বলছে তোমাকে, ইউজ ফ্রেজেস অনলি। তোমাকে এখানে শুধুমাত্র ফ্রেজ ব্যবহার করতে হবে। অলওয়েজ রাইট ইন ফ্রেজ, নেভার রাইট কমপ্লিট সেন্টেন্সেস, অ্যাভয়েড সাবজেক্ট প্লাস ফাইন্ড ভার্ব। এখন আমরা জানি ফ্রেজ এবং ক্লজের মধ্যে একটু হালকা ডিফারেন্স আছে, এগুলো আমরা গ্রামাটিক্যাল ক্লাসে আলোচনা করবো। এখন আমরা জাস্ট শুধু সংক্ষেপে বলবো ফ্রেজটা কি। ফ্রেজটা হচ্ছে তোমার একগুচ্ছ ওয়ার্ড যেখানে কোনো ফাইনিট ভার্ব এবং সাবজেক্ট থাকবে না। আর ক্লজ হচ্ছে কি, একটা একগুচ্ছ ওয়ার্ডই, বাট সেখানে সাবজেক্টও থাকবে, ফাইনিট ভার্বও থাকবে। তো আমরা কি করবো, সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব অ্যাভয়েড করে আমরা একটা ফ্রেজ বানাবো। তারপর হচ্ছে কি, স্টার্ট উইথ অ্যান আপার কেস লেটার। অবশ্যই এই যে এখানে দেখো যে আমরা সবগুলা, এই যে ফ্লোচার্টের প্রত্যেকটা আমরা আপার কেস দ্বারা শুরু করছি। এই যে আমরা প্রত্যেকটা আমরা আপার কেস দ্বারা শুরু করছি, মানে বড় হাতের ক্যাপিটাল লেটার ওয়ার্ড আর কি। তো প্রত্যেকটা আমরা আপার কেস ওয়ার্ড দ্বারা শুরু করব এবং ফলো দ্য ফার্স্ট বক্স স্ট্রাকচার। এবং তোমাকে দেয়া থাকবে, এই যে এখানে দেখো প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। ওয়ান হ্যাজ বিন, এই যে এখানে বলে দেওয়া আছে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। যদি একটা তোমার জন্য এখানে করে দেওয়া আছে, তার মানে এই যেটা করে দেওয়া আছে পরের সবগুলা ওই সিস্টেমেই ওই স্ট্রাকচার মেনটেন করে হবে। যেমন এখানে বারবার সাথে বারবার প্রেজেন্ট ভার্ব সাথে আইএনজি, এখানে এটা জিরান না পার্টিসিপল, ওই আলোচনা আমি যাবো না, আমাদের গ্রামাটিক্যাল ক্লাসে তোমরা ওই আলোচনাগুলো পাবা। এখানে জাস্ট শুধু যেহেতু আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করছি, আমরা ওইখানের মধ্যে আছি আর কি। তো এখানে গেটিং মেরিড আর্লি, তো তারপরে যেহেতু এটা বারবার প্রেজেন্ট ভার্ব সাথে আইএনজি, তো বাকি সবগুলা ওই স্ট্রাকচার মেনটেন করবে। আবার এখানে যে থাকতো টু গেটিং ইনফিনিটিভ থাকতো, তাহলে বাকি সবগুলা টু ড্রপ হতো, টু লস হতো। তো সবগুলা মানে প্রথমটা যেভাবে করে দেওয়া থাকবে, বাকি সবগুলা সেম অর্ডারে আমাদেরকে করতে হবে। তো তারপরে কি আছে, এখানে বলছে নো নো ফুল স্টপস, মানে এখানে কোনো ধরনের ফুল স্টপ ইউজ করা যাবে না। ডু নট পুট এ ফুল স্টপ এট দ্য এন্ড অফ ইউর ফ্রেজ। মানে ফ্রেজের যে আমরা জানি যে ক্লজ
ক্লজের সাথে বা একটা সেন্টেন্স শেষ হলে সেখানে আমরা ফুল স্টপ ইউজ করি। তো যেহেতু ফ্রেজ কোনো সেন্টেন্স না, পূর্ণাঙ্গ সেন্টেন্সের অংশ না বা পূর্ণাঙ্গ সেন্টেন্স না, সো আমরা সেখানে কোনো ধরনের ফুল স্টপ ইউজ করতে পারবো না। দেখো এখানে একটার মধ্যে আমরা কোনো ধরনের ফুল স্টপ ইউজ করি নাই। তো এখন আমরা পড়বো এই যে এটা হচ্ছে প্রশ্ন, রিড দ্য ফলোয়িং টেক্সট। আমরা একটু এটাকে নিচে নিয়ে যাই। এখানে বলছে কি, রিড দ্য ফলোয়িং টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট। তোমাকে বলছে টেক্সটটা পড়ো, নিচে পাঠ্যটা পড়ো এবং একটা ফ্লো চার্ট তৈরি করো যেটা সুইং। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে, ভালোভাবে পড়তে হবে এই জিনিসটা। সুইং যে জিনিসটা দেওয়া আছে, সুইং কি সুইং করছে এখানে, সুইং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস ইন বাংলাদেশ। মানে ওই যে এই ফ্লো চার্টটা তোমাকে দেখাবে যে সিচুয়েশন গুলা অফ অ্যাডোলসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশের অ্যাডোলসেন্ট গার্লস গুলার বা যে গার্লসরা আছে, মেয়েরা আছে, তাদের একটা সিচুয়েশন তোমাকে এখানে ফুটে তুলবে। এবং ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, এই যে দেখো এরপরের অংশ বলা আছে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেয়া আছে। তো এখন তুমি কি জিনিস দেখাবা, ফ্লোচার্টে কি দেখাবা, তুমি দেখাবা এই যে সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস এর কি সিচুয়েশন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এবং ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ তোমাদের জন্য একটা করে দেয়া আছে। তো প্রথম যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে গেটিং ম্যারিড আর্লি। তার মানে আমাদের অ্যাডোলসেন্ট গার্লস এর, মানে বাংলাদেশের অ্যাডোলসেন্ট গার্লস এর সিচুয়েশন হচ্ছে কি, তারা গেটিং ম্যারিড আর্লি। তো আমাকে এখন কি করতে হবে, এই যে এই প্যাসেজটা আমাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে। প্যাসেজটা মনোযোগ সহকারে পড়ার পরে আমি বের করব যে এই গেটিং মেড আর্লি কোথায় আছে। গেটিং মেড আর্লি যেখানে আছে এর পরের থেকে আমি আমার 2 নাম্বারটা শুরু করব। তো প্রথমে আমি পাইছি কি গেটিং মেড আর্লি, আমি দেখি সেন্টেন্সটা পড়ি। ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18. However, 33% of our girls get married before they are 15 and 60% of them become mothers by the time they reach 19. এই যে দেখো আমরা পেয়ে ফেলছি কিন্তু এখানে 30% অফ আর গার্লস গেট মেরিড, এই যে গেট মেরিড বিফোর দে আর 15। তাহলে আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 18 বয়স, মেয়েদের জন্য 18 বছর বয়স হচ্ছে বিবাহের উপযুক্ত সময়। কিন্তু আমাদের দেশের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে 15 বছর বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন। এই যে সিচুয়েশন বলছে না এখানে, যেহেতু সিচুয়েশন বলছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডোলসেন্ট গার্লসের বর্তমান সিচুয়েশন আমাদের দেশের পার্সপেক্টিভে। তো আমাদের ওই সিচুয়েশন থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যাডোলসেন্ট গার্লসের বর্তমান সিচুয়েশন হচ্ছে তারা গেটিং মেরিড আর্লি, মানে যত বছর বয়সে বিয়ে হওয়ার কথা তার আগে বিয়ে হয়ে যাচ্ছে। তো এখানে গেটিং মেরিড আর্লি প্রথমটা পাইছি। তো এরপরের থেকে আমরা আমাদের ফ্লোচার্ট শুরু করব। তো 2 নাম্বারটা নিব কোত্থেকে, এরপরের সেন্টেন্সে কি আছে আমরা দেখি যে 60% অফ দেম বিকাম মাদার্স বাই দ্য টাইম দে রিচ 19। এখান থেকে আমরা নিতে পারি ইচ্ছা করলে, মানে প্রত্যেকটা মানে তোমার মনে হবে কি যে প্রত্যেকটা সেন্টেন্সে যদি আমরা এখান থেকে মানে ওই সিচুয়েশনটা ফেস করে, যে মানে অ্যাডোলসেন্ট গার্লসের বর্তমান সিচুয়েশনটা ফেস করে, তো বা সে ফেস করে, তো আমরা ওইটাই নিতে পারবো। তো এখানে কি বলছে, 60% অফ দেম বিকাম মাদার্স বাই দ্য টাইম দে রিচ 19। তো এটাও তো মানে মেয়েদের মিনিমাম একটা এজ 20 বা 21 হলে বেবি নেওয়ার ক্ষেত্রে এটা উপযুক্ত একটা সময়। তো এখানে বলছে কি, তা আমরা এটাও নিতে পারি যে বিকামিং মাদার্স আর্লি, এটাও বলতে পারি যে এখান থেকে এই যে বিকাম রে আমরা কি করলাম, বারবার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে দিব, বিকামিং মাদার্স আর্লি। আমরা ইচ্ছা করলে এটাও করতে পারি, বিকামিং মাদার্স আর্লি। তো তারপরে আমরা কি বলবো, কি আছে, হোয়েন এন অ্যাডোলসেন্ট গার্লস মেরিড শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ড্রপস আউট অফ স্কুল, এটাও কিন্তু অ্যাডোলসেন্ট গার্লসের, বাংলাদেশের অ্যাডোলসেন্ট গার্লসের সমস্যা। তো আমরা এখানে কি করবো, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মে দিয়েছি, প্রথমটা যেহেতু গেটিং আছে, এরপরটা আমরা ড্রপিং করে ফেলবো। এই যে এখানে আমরা কি করছি, ড্রপিং করে ফেলছি। কেন ড্রপিং করে ফেলছি, কারণ প্রথমটা যে স্ট্রাকচারে হয়েছে আমরা সেই স্ট্রাকচার ফলো করবো, এই জন্য আমরা এখানে ড্রপিং করে ফেলছি। এই যে দেখো এখানে বলা আছে ড্রপস আউট অফ স্কুল, আমরা কি দেখছি, ড্রপিং আউট অফ স্কুল। অনেক সহজ না এটা, কি বলে ফ্লোচার্ট অনেক সহজ না, যে ড্রপিং আউট অফ স্কুল। তারপরে আমরা কি দেখছি, এন্ড দাস লজেস হার মোবিলিটি, মানে তার যে আগের সক্রিয়তাটা বা আগের যে অ্যাক্টিভনেসটা, এটা সে হারাই ফেলে কি হওয়ার পরে, অ্যাডোলসেন্ট গার্লসে বিয়ে হওয়ার পরে স্বাভাবিকভাবে সেটা হারাই ফেলবে। তো হারাই ফেলে এটাকে আমরা কি করব, বারবার প্রেজেন্ট ভয়েস আইএনজি করব। তো লসেসের প্রেজেন্ট ভয়েস আইএনজি করলে কি হয়, এই যে এখানে লসেসের প্রেজেন্ট ভয়েস আইএনজি করলে লসিং হয়। তাহলে আমরা কি হচ্ছে এখানে, যে তারা কি হচ্ছে, লস করছে, লসিং হচ্ছে হার মোবিলিটি, তাদের মোবিলিটিটা বা অ্যাক্টিভনেসটা তারা লস করছে। তারপরে সেন্টেন্সটা কি, she gets confined to full time work। এখানে আমরা ইচ্ছে করলে এই যে she gets confined to full time work in her in-laws household, এত বড় করা দরকার নেই। এই যে এখানে যে একটা আবদ্ধ করে রাখা হচ্ছে, প্রিজনাইজড করে রাখা হচ্ছে তাকে কাজের ভিতরে তার শ্বশুর বাড়িতে। তো আমরা এটাকে ইচ্ছে করে নিতে পারি এখানে গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক। এই যে এখানে গেট থেকে আমরা গেটিং করছি, কেন গেটিং করছি, কারণ প্রিভিয়াস যেগুলো ছিল, প্রথম যেটা করে দেওয়া ছিল সেটা আমাকে কি করে দিয়েছি, যে গেটিং, এটাও বারবার প্রেজেন্ট ভয়েস আইএনজি করা হয়েছে। তো আমাদের বাকিগুলো যেগুলো আছে
ওইগুলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি নিয়ে করতে হবে। সো আমরা এখানে লিখবো কি গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক। আর এখানে এত বড় করা লাগবে না, যে এখানে আরো বড় করছে, যে বলছে ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলস হাউস, এটা এক্সট্রা এড করার দরকার নেই। তো আমরা কি লিখলাম এখানে গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক। সহজ মনে হচ্ছে না? অনেক ইজি, কিন্তু একটু মনোযোগ দিলেই হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তারপরে শি লজেস সুসাইড স্ট্যাটাস, এই যে আমরা এখানে এটাও নিতে পারি যে শি তো বাদ চলে যাবে যেহেতু আমরা ফ্রেজ নিব। তো আমরা কি লিখবো? লজিং সুসাইড স্ট্যাটাস। লজিং এখানে যদি এটা নাই, তবে আমরা এটা ইচ্ছা করলে এটাও নিতে পারতাম, যে লজিং লস আছে না, লসের সাথে আইএনজি যুক্ত করে আমরা নিয়ে নিব লজিং হার সুসাইড স্ট্যাটাস। তারপরে কি বলছে? ইন হার ইন লস হাউস শি গেটস মার্জিনালাইজড। এই যে এখানে গেটস মার্জিনালাইজড, এটাও কিন্তু অ্যাডোলসেন্টের সিচুয়েশন বোঝাচ্ছে। বর্তমান বাংলাদেশে যে অ্যাডোলসেন্ট গার্লস যারা আছে তাদের একটা অবস্থা এখানে তুলে ধরা হচ্ছে। সো আমরা এখানে লিখতে পারি যে গেট, আমরা তো গেট নিব না, গেটের সাথে আইএনজি ফর্ম নেব। কেন? কারণ আমাদের প্রথম একটা ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ দিয়ে যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো আমাদের বাকিগুলা ওই সেম স্ট্রাকচারে করতে হবে। এর জন্য আমাদের কি দিতে হবে? এখানে গেটিং দিতে হবে। তো গেটিং মার্জিনালাইজড, এই যে গেটিং দেওয়া হয়েছে, গেটিং মার্জিনালাইজড ইন হার ইনলস হাউস। ইনলস হাউস দিলেও হবে, মানে একটা ইয়ে হিসেবে আমরা এড করতেও পারি, না করলে কোনো সমস্যা নেই, গেটিং মার্জিনালাইজড দিলে হবে। বাট করলে একটু সুন্দর দেখাচ্ছে আর কি, সেন্টেন্সটা মানে এটা পড়তে, ফ্রেজটা পড়তে একটু ভালো দেখাচ্ছে, যে গেটিং মার্জিনালাইজড ইন হার ইনলস হাউস। তো তারপরে কি আছে? শি বিকামস ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজেস। তো এটা ইচ্ছা করলে আমরা এখানে নিতে পারি, এই যে বিকামস আমরা বিকামিং করে ফেলতে পারি, যে বিকামিং ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ, এটাও নিতে পারি আমরা। বাট এখানে মানে এটা নেই, হ্যাঁ এখানে এটা নেই আমরা, বাট ইচ্ছা করলে আমরা এটাও নিতে পারি। তারপরে কি? শি ফেস ইনর্মাস হেলথ রিস্ক ডিউরিং প্রেগনেন্সি। তো যেহেতু তার বয়স হওয়ার আগেই, মানে যথাযথ উপযুক্ত বয়স হওয়ার আগে সে বেবি নিচ্ছে, সো এখানে সে ফেসেস ইনর্মাস হেলথ রিস্ক। তো আমরা এখানে বলতে পারি ফেসকে যদি আমরা বারবার সাথে আইএনজি করি, তাহলে আমরা এখানে কি করতে পারবো? ফেসিং। তাহলে আমরা এখানে কি দিব? এই যে ফেসিং ইনর্মাস হেলথ রিস্ক। কারণ একজন অ্যাডোলসেন্ট গার্লস যদি তার উপযুক্ত বয়স হওয়ার আগে বেবি নেই, তখন সে অবশ্যই হেলথ রিস্ক ফেস করবে। তো এটা হচ্ছে ফেসিং এনর্মাস হেলথ রিস্ক ডিউরিং প্রেগনেন্সি। তারপরে দিস লিডস টু ইনক্রিজড মর্টালিটি রেটস। তো এখানেও আমরা আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে লিডিং টু ইনক্রিজ মর্টালিটি রেটস। ইচ্ছা করলে এখানে নিতে পারি লিডসে আমরা লিডিং বানিয়ে দেবো, লিডিং টু ইনক্রিজ মর্টালিটি রেট, অ্যাডোলসেন্ট গার্লসের বাংলাদেশের যে সিচুয়েশন। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা খুব সহজেই ফ্লো চার্ট, মানে তোমাদের পরীক্ষায় ফ্লো চার্ট খুব সহজে আনসার করতে পারবে, এবং এখানে আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমাদের যদিও কোনো ধরনের সমস্যা থাকে ফ্লো চার্টে, সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা ডিউ ড্রিমার্স স্বপ্ন সাহস সংগ্রাম সবসময় তোমাদের পাশে আছি, এবং তোমাদের সমস্যাগুলো সবসময় সমাধান করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের ফ্লো চার্ট নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। ভালো থাকবা সবাই, ডিউ ড্রিমার্সের সাথেই থাকবা। ধন্যবাদ।